আসসালামু আলাইকুম। আজ 25 মে 2026 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফেরাতে না পারার চাঞ্চল্যকর কারণ জানালেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা। ইরানে ইসরায়েলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত। শ্বাসরুদ্ধকর যা ঘটছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এবার বিস্তারিত। শুরুতেই দেশের খবর। দায়িত্ব পালনকালে নিজে ছিলেন ভয়াবহ ব্যর্থ, কিন্তু ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর এখন দায় এড়াতে চাইছেন সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। 7 সদস্যের কিচেন ক্যাবিনেট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সব সিদ্ধান্ত নিত বলে দাবি করেছেন সেই সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি জানান, প্রতি মঙ্গলবার হতো কিচেন ক্যাবিনেটের বৈঠক, সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল একাধিক উপদেষ্টার প্রভাব। এর জেরে তিনি 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও তা গৃহীত হয়নি। সোমবার বেসরকারি টেলিভিশন যমুনাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এর আগে উপদেষ্টা পরিষদের বাইরে ডক্টর ইউনূস সরকারের নেওয়া সিদ্ধান্ত অন্য কোথাও হতো সেই ইঙ্গিত দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। গত ফেব্রুয়ারিতে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সরকারের বেশিরভাগ বড় সিদ্ধান্ত হতো উপদেষ্টা পরিষদের বাইরে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি প্রসঙ্গে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এই চুক্তির বিষয়ে কিছু জানত না পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে তার মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না। চুক্তির নেপথ্যে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, কোনো কারণ ছিল, হয়তো চুক্তি করতে বাধ্য ছিলাম এবং বাধ্যবাধকতা না থাকলে এটা নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেয়া যথাযথ হতো। তৌহিদ হোসেন বলেন, ডিপ স্টেট পৃথিবীতে প্রতিটা ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকে। পৃথিবীতে কিছুই ঘটে না ডিপ স্টেট ছাড়া। তারা সেখানে ম্যানুপুলেট করে থাকে। নিজের প্রত্যাশার বড় অংশ পূরণ হয়নি জানিয়ে সাবেক এই কূটনীতিক বলেন, কোনো এক উপলক্ষে আমাকে কিচেন ক্যাবিনেটে যেতে হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। পরে জেনেছি প্রতি মঙ্গলবার তারা সেখানে বসেন, সিদ্ধান্ত নেয়। কেউ কেউ এ ধরনের কথাবার্তা শোনা যেত, আমার কানেও আসতো। এর বাইরে আমার জানা ছিল না এবং একটা গ্রুপ আছে যারা বসে সিদ্ধান্ত নিত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল সরকার। এর কোনো উত্তর দেয়নি ভারত। এ বিষয়ে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উত্তর কি আমরা চেয়েছিলাম? কোনো উত্তর খুব একটা আমরা আশা করিনি। আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতি থেকে চলে গেছে বা যাচ্ছে এমনটা না। মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি সরকারকে নিয়ে এখনই কোনো মূল্যায়ন করতে নারাজ তিনি। যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে সমালোচনা সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি কোনো পক্ষেরই লোক হিসেবে বিবেচিত হব না এবং কেউই আমার শত্রু হবে না। এই হলো বড় চ্যালেঞ্জ, আগেও ছিল, এখনো তাই। তবে কেউ কেউ বলেছেন, তৌহিদ হোসেন ছিলেন পরীক্ষিত আওয়ামী এজেন্ট। গণ অভ্যুত্থানের পর তাকে উপদেষ্টা বানানো হয়, আর তার কারণেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশব্যাপী চলা হত্যাযজ্ঞের আরও 2টি মামলার রায় হতে পারে ঈদের পর, এমনটাই আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হস্তক্ষেপ উচিত নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, 2 সাংবাদিককে আমাদের ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত সংস্থার পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। অ্যামনেস্টি কি প্রতিক্রিয়া জানিয়েছে তা আমরা দেখিনি। আমাদের একটি চলমান বিচার প্রক্রিয়ায় তাদের হস্তক্ষেপ করা উচিত হবে না। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এখতিয়ার, তাদের কাজ করতে দেয়াই উচিত। এখন কোনো সংস্থা, অ্যামনেস্টি হোক বা অন্য কোনো মানবাধিকার সংগঠন, কারো এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। এই মামলায় আরও কোনো সাংবাদিককে গ্রেপ্তার দেখানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তদন্ত চলমান। আমি আগেও বলেছি, যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরই বিচারের মুখোমুখি করা হবে। তবে অহেতুক কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানির জন্য বিচারের মুখোমুখি করা হবে না। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ তদন্ত চলছে কিনা প্রত্যক্ষ ধারণা নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো ধারণা নেই। কোনো তদন্ত চলছে কিনা তা তদন্ত সংস্থার দায়িত্বপ্রাপ্তরা বলতে পারবেন। এ নিয়ে আমার প্রত্যক্ষ কোনো ধারণা নেই।
আওয়ামী লীগের তদন্তে তাহলে অগ্রগতি নেই এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো তদন্ত চলছে কিনা এমন কোনো ধারণা আমার নেই। এমন কোনো তদন্ত সম্পর্কে জানি না। অতএব যখন জানবো তখন আপনারাও নিশ্চিত জানতে পারবেন। সংবাদ উপস্থাপকদের পোশাক পরিচ্ছদ নিয়ে জারি করা বিতর্কিত ড্রেস কোড সংক্রান্ত নির্দেশনা শেষ পর্যন্ত বাতিল করেছে বাংলাদেশ বেতার। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার মুখে 24 মে নতুন অফিস আদেশ জারি করে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদের সই করা নতুন আদেশে জানানো হয়েছে, সংবাদ উপস্থাপকদের পোশাক বিষয়ে পূর্বে জারি করা অফিস আদেশটি আর কার্যকর থাকবে না। এর আগে গত 4 মে বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক বার্তা তানিয়া নাজনীন স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছিল। ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের বিষয়টি উল্লেখ করে ওই আদেশে নারী ও পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য পৃথক পোশাক বিধি নির্ধারণ করা হয়। নির্দেশনা অনুযায়ী নারী সংবাদ উপস্থাপকদের শাড়ি অথবা ওড়নাসহ সালোয়ার কামিজ পরতে বলা হয়েছিল। একই সঙ্গে বড় আকারের টিপ ব্যবহার না করা এবং একপাশে ওড়না না পরার নির্দেশনাও দেওয়া হয়েছে। অন্যদিকে পুরুষ সংবাদ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরিধানের কথা বলা হয়েছিল, তবে বিশেষ দিবস ও উৎসব পার্বণে পাঞ্জাবি পরার সুযোগ রাখা হয়েছে। এছাড়া টি শার্ট ও গেঞ্জি পরিধান না করার নির্দেশও ছিল। সম্প্রতি ওই অফিস আদেশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেককেই রাষ্ট্রীয় গণমাধ্যমে সংবাদ উপস্থাপকদের পোশাক নিয়ে এমন বিস্তারিত নির্দেশনাকে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত নিয়ন্ত্রণ হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে নারী উপস্থাপকদের পোশাক ও সাজসজ্জা নিয়ে পৃথক নির্দেশনা দেয়াকে অনেকে লিঙ্গ বৈষম্যমূলক বলেও সমালোচনা করেন। সমালোচকদের মতে সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে মূল গুরুত্ব হওয়া উচিত পেশাদারিত্ব, ভাষা ও সংবাদ পরিবেশনের দক্ষতায়, ব্যক্তিগত পোশাকের ধরন নির্ধারণে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের মুখে অবশেষে বাংলাদেশ বেতার আগের নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ফলে সংবাদ উপস্থাপকদের পোশাক বিষয়ক সেই বহুল আলোচিত ড্রেস কোড এখন আর কার্যকর থাকছে না। এবার মধ্যপ্রাচ্যের খবর। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ভূপাতিত একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় ও আধা সরকারি গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, সীমান্তরক্ষী নৌ ইউনিট ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ড্রোনটির অংশবিশেষ শনাক্ত করা হয়েছে। ঘটনাটি মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজগানের উপকূলীয় এলাকায় ড্রোনটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত একটি চালকবিহীন বিমান ছিল। ইরানের সামরিক বাহিনীর দাবি, ড্রোনটি দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল এবং পরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ভূপাতিত করে। তবে কোন ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, কৌশলগত নিরাপত্তার কারণে এসব তথ্য গোপন রাখা হয়েছে। উদ্ধার করা ড্রোনটির রাডার ফাঁকি দিতে সক্ষম একটি উন্নত প্রযুক্তির মডেল ছিল বলে ইরানি সূত্রগুলো দাবি করেছে। তাদের মতে হরমুজগান অঞ্চলে মোতায়েন করা দক্ষিণ পূর্ব বিমান প্রতিরক্ষা ইউনিট দ্রুত পদক্ষেপ নিয়ে সেটিকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়। ইরানি সামরিক কর্মকর্তারা আরও দাবি করেছেন, পারস্য উপসাগর এবং সংলগ্ন উপকূলীয় অঞ্চলের আকাশসীমা এখন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে। ফলে যে কোনো অনুপ্রবেশ প্রচেষ্টা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা সম্ভব হচ্ছে। তবে এসব দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এ ধরনের ঘটনা সাধারণত প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকার করা হয় না, বিশেষ করে গোয়েন্দা ও সামরিক অভিযানের ক্ষেত্রে। বিশ্লেষকদের একাংশ বলছে, এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান ছায়াযুদ্ধ বা প্রক্সি সংঘাতের অংশ হতে পারে। ইরান ও ইসরায়েল দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি, সাইবার অভিযান এবং পরোক্ষ সামরিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ করে আসছে। এর আগে বিভিন্ন সময়ে ইরান তাদের আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। একইভাবে ইসরায়েলও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গোয়েন্দা ও সামরিক অভিযান চালানোর অভিযোগ করে থাকে।
চলমান উত্তেজনা ও সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা আলোচনার অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও বলেছেন, দুই পক্ষের অবস্থান আগের চেয়ে কাছাকাছি এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরান একটি অন্তর্বর্তী চুক্তির কাছাকাছি পৌঁছেছে। ওই চুক্তির আওতায় দুই পক্ষকে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য 30 দিন সময় দেয়া হতে পারে। প্রয়োজনে ওই সময় আরও 1 মাস বাড়ানো যাবে। সম্ভাব্য চুক্তিতে যেসব বিষয় থাকতে পারে বলে জানা গেছে, সেগুলোর মধ্যে রয়েছে যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে এবং সেখানে কোনো টোল আরোপ করা হবে না। পাশাপাশি প্রণালী থেকে মাইন অপসারণ করবে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিতে পারে এবং তেহরানের তেল রপ্তানির ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। ইরান প্রতিশ্রুতি দেবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অপসারণ নিয়ে আলোচনা চলবে। যুক্তরাষ্ট্র ইরানের অবরুদ্ধ কিছু তহবিলে প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে বিবেচনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 7 দিনের যুদ্ধবিরতির সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন থাকবে, তবে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। তবে নিউ ইয়র্ক টাইমস ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, প্রস্তাবিত সমঝোতা স্মারকে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে সরাসরি কিছু উল্লেখ নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সম্ভাব্য এই সমঝোতা স্মারক মূলত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার পথ তৈরি করবে এবং শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর সুযোগ সৃষ্টি করবে। গাজামুখী মানবিক সহায়তা বহনকারী একটি নৌবহর থেকে আটক হওয়ার পর দেশে ফিরে আসা কয়েকজন অস্ট্রেলিয়ান অ্যাক্টিভিস্ট ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন। আটক হওয়া অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, তারা গাজায় সহায়তা পৌঁছানোর চেষ্টা করেছিলেন এমন একটি নৌবহরের অংশ ছিলেন, যেটি আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী আটক করে। ওই নৌবহরে মোট 40টি দেশের প্রায় 430 জন স্বেচ্ছাসেবক ছিলেন, যার মধ্যে 11 জন অস্ট্রেলিয়ান ছিলেন। অস্ট্রেলিয়ায় ফিরে আসা কয়েকজন অ্যাক্টিভিস্ট দাবি করেন, আটক অবস্থায় তাদের মারধর করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে গুরুতর নির্যাতনের শিকার হতে হয়েছে। একজন অ্যাক্টিভিস্ট বলেন, তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল এবং তিনি কয়েকদিন কঠিন পরিস্থিতিতে ছিলেন। অন্য একজন অ্যাক্টিভিস্ট জানান, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং অন্যদের উপর টেজার ও রাবার বুলেট ব্যবহারের ঘটনাও দেখেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ। তাদের দাবি, আটক ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের নির্যাতন বা অসদাচরণ করা হয়নি। এদিকে মানবিক সহায়তা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, তারা অন্তত 15টি ক্ষেত্রে যৌন নির্যাতনের অভিযোগ নথিভুক্ত করেছে বলে দাবি করেছে। ঘটনাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঘটনাটিকে চমকে দেয়া ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এবার প্রতিবেশী দেশের খবর। বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে রাজনৈতিক লড়াই আরও জোরদার করতে জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার সামাজিক মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। সরাসরি বক্তব্যে মমতা জানান, বিরোধী শক্তিকে এক মঞ্চে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করাই এখন প্রধান লক্ষ্য। তিনি বলেন, ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে, পাশাপাশি আরও বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গেও যোগাযোগ করা হবে। তার কথায়, বিজেপির মুখোশ খুলে দিতে বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন এবং সেই লক্ষ্যেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলার রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের ভেতর চাপ ও অস্বস্তির আবহ তৈরি হলেও মমতা স্পষ্ট বার্তা দিয়েছেন, এখন মূল লড়াই বিজেপির বিরুদ্ধে। তিনি আরো বলেন, দলের কঠিন সময়ে যারা সরে যেতে চাইছেন তাদের নিয়ে তৃণমূল চিন্তিত নয়, বরং আদর্শগতভাবে দৃঢ় কর্মীদের নিয়েই নতুন লড়াই গড়ে তোলা হবে। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় স্তরে বিরোধী রাজনীতিকে আবার সক্রিয় করার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী ভোটকে একজোট রাখা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতেই তিনি ইন্ডিয়া জোটকে ফের সক্রিয় করতে চাইছেন। তবে এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিজেপির দাবি, বিরোধী জোটের শরিক দলগুলোর মধ্যেই এখন মতভেদ রয়েছে। বিশেষ করে কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থেই বৃহত্তর ঐক্য গড়ে তোলা জরুরি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুনের এই বৈঠক শুধু সাংগঠনিক বৈঠক নয়, আগামী দিনের জাতীয় রাজনীতির দিক নির্দেশও অনেকটা স্পষ্ট করতে পারে। বিরোধী জোট কতটা সক্রিয়ভাবে বিজেপির বিরুদ্ধে যৌথ আন্দোলনে নামতে পারে, এখন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকের টিপস হচ্ছে দলিল করুন বা চুক্তি করুন। যা কিছু করতে যান না কেন সেই কাজটি সম্পর্কে আপনি একটা ছোটোখাটো চুক্তি হলেও করুন, অথবা এই কাজটি কবে শুরু করেছেন, কখন শুরু করলেন, কার সঙ্গে শুরু করলেন, কীভাবে শুরু করলেন, এই সংক্রান্ত তথ্য সংরক্ষণে রাখুন। যদি আপনি দলিল করতে পারেন অন্য পক্ষের সঙ্গে যার সাথে আপনি কাজ করছেন, অথবা চুক্তি করতে পারেন, সেটা হবে সবচেয়ে নিরাপদ। এই কাজটি চলুন আজ থেকে আমরা শুরু করি। আমার অপর পক্ষ হয়তো বিব্রত হতে পারে, অনীহা দেখাতে পারে, কিন্তু তাকে যদি আপনি বুঝিয়ে বলেন যে এই চুক্তি বা এই দলিল দুজনের জন্যই খুব মঙ্গলজনক, তাহলে তিনিও আগ্রহী হবেন এবং এটা জীবনের জন্য খুবই জরুরি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।